আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। রেকর্ড প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা হবে আজ, যেখানে গুরুত্ব পাবে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি। বিশাল এই বাজেটের অর্থের জোগাড় নিশ্চিতে অর্থমন্ত্রীকে হাঁটতে হবে এক বন্ধুর পথ, আর এজন্য কর জালে আটকাতে চাইছেন সবাইকে। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। কর জিডিপি অনুপাত বাংলাদেশের অবস্থান যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন ও সুদানের সামান্য উপরে, আর এশিয়া অঞ্চল এবং সমমানের অর্থনীতির দেশগুলোর মধ্যে অবস্থান তলানিতে। এমন বাস্তবতায় 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি নিয়ে আসছে 9,38,000 কোটি টাকার বাজেট। সরকারের পরিচালন ব্যয় বাড়ার সাথে সাথে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। ফলে রাজস্ব ঘাটতির চাপ সামাল দিতে শুল্ক কর আদায়ে আরও তৎপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2026-27 অর্থ বছরে 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানো হচ্ছে, যার বড় চাপ ঠেকবে সাধারণ মানুষের কাঁধে। বিশাল বাজেটের অর্থের সংস্থান নিশ্চিত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাঁটতে হবে সব ঘাটে। করজালে সব শ্রেণীর পেশার মানুষকে নিয়ে আসতে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী ও পেনশনভোগীরা এর বাইরে থাকবেন। 150 সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। সবচেয়ে বেশি সুখবর থাকছে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য। তাদের আয়ের স্বীকৃতি মিলবে প্রবাসী আয়ের, ফলে প্রবাসী আয়ের বিপরীতে মিলবে প্রণোদনা। স্টার্টআপ, ইনোভেশন ভেঞ্চার ও প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের কর অব্যাহতির সুবিধা বহাল থাকবে বাজেটে। বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের জন্য থাকছে সুখবর, থাকছে বড় অঙ্কের কর ছাড়। তবে নিবন্ধন ও ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর কাটা হবে। আর 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ হাইব্রিড গাড়ির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। আয়কর অব্যাহতি পাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহে উৎসে কর কমছে। পয়েন্ট অফ সেল পিওএস মেশিন আমদানি শুল্ক কমায় কমবে দাম, কমবে এসি, ফ্রিজ ও দেশে উৎপাদিত মোবাইল ফোনের দামও। এছাড়াও বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম ও ফেস ওয়াশ মিলবে কম দামে। মর্চুয়ারি সেবার খরচও কমবে, তবে বাড়তে পারে সিগারেট, আমদানি করা কাজু বাদাম ও রডের দাম। রপ্তানি প্রণোদনার উৎস কর কমে 5% হবে। অন্যদিকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণের সুদের বিপরীতে 10% উৎসে কর আরোপের প্রস্তাব রয়েছে। বিদেশি ঋণের সুদ পরিশোধেও উৎসে কর বসছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হতে পারে। পরবর্তী 2 বছর এ সীমা 4 লাখ টাকা উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নারী, 65 বছরের বেশি বয়সী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের করমুক্ত আয়সীমাও বাড়বে। নারী উদ্যোক্তাদের টার্নওভার করের ক্ষেত্রে করমুক্ত সীমা বাড়ছে 50 লাখ থেকে 70 লাখে। বছর জুড়ে দেয়া যাবে আয়কর রিটার্ন, তবে বছরের শুরুতে রিটার্ন দিলে মিলবে কর ছাড়। তরুণদেরকে এমনভাবে ইনভলভ করা তাতে যাতে নিজেরাই তারা এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে, নিজেরাই তারা সারা দুনিয়ার প্রযুক্তির যে বাজার সেখানে তারা যুক্ত হতে পারে দেশে বসে। আমরা যাতে এই প্রযুক্তি খাতে একটা বড় আকারে এটা একটা রপ্তানি খাত হয়ে ওঠে সেইটার জায়গায় চেষ্টা করছি। তবে বরাবরের মতো এবারও বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল থাকছে সরকার। এতে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত ঋণ প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা। দেশের 55তম বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 15তম ব্যক্তি হিসেবে জীবনের প্রথম বাজেট ঘোষণা করবেন তিনি। এর আগে 11 জন অর্থমন্ত্রী, 2 জন অর্থ উপদেষ্টা এবং 1 জন রাষ্ট্রপতি জাতীয় বাজেট ঘোষণা করেন। মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় 1972 সালে। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সেই বাজেট উপস্থাপন করেছিলেন
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর কালের ভেলায় কেটে গেছে 5.5 দশক। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 53টি জাতীয় বাজেট পেশ করা হয়েছে। এই দীর্ঘ সময় বাজেট উপস্থাপনের দায়িত্ব পালন করেছেন মোট 14 জন ব্যক্তি। তাদের মধ্যে 11 জন অর্থমন্ত্রী, 2 জন অর্থ উপদেষ্টা এবং 1 জন রাষ্ট্রপতি। যে তালিকায় প্রথমবারের মতো নিজের নাম লেখাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথম 3টি বাজেট 1972-73 থেকে 1974-75 অর্থবছর পর্যন্ত পেশ করেন তাজউদ্দিন আহমেদ। 1975-76 অর্থবছরে একমাত্র বাজেট পেশ করেন ডক্টর আজিজুর রহমান মল্লিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 পর্যন্ত 3টি বাজেট পেশ করেন। পরের অর্থবছর 1979-80 বাজেট উপস্থাপন করেন ডক্টর এম.এন. হুদা। স্বাধীন বাংলাদেশের বাজেট ইতিহাসের অন্যতম বড় নাম এম সাইফুর রহমান। বিএনপির এই নেতা পেশ করেছেন মোট 12টি বাজেট, যা দীর্ঘদিন ছিল সর্বোচ্চ বাজেট উপস্থাপনের রেকর্ড। অন্যদিকে আবুল মাল আব্দুল মুহিত প্রথমে 1982-83 থেকে 1983-84 পর্যন্ত 2টি বাজেট দেন। পরে 2009-10 থেকে 2018-19 অর্থবছর পর্যন্ত টানা 10টি বাজেট উপস্থাপন করে মোট 12টি বাজেটের মাইলফলক স্পর্শ করেন। ফলে সর্বোচ্চ বাজেট পেশের রেকর্ডে তিনি সাইফুর রহমানের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিস্তৃত আমাদের 2টি পঞ্চবার্ষিক পরিকল্পনার এম সাইদুজ্জামান বাজেট পেশ করেন 4টি, ডক্টর ওয়াহিদুল হক 1টি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুমিন পেশ করেন 2টি বাজেট। শাহ এ.এম.এস. কিবরিয়া 1996-97 থেকে 2000-2001 অর্থবছর পর্যন্ত টানা 5টি বাজেট পেশ করেন। 2007-08 ও 2008-09 অর্থবছরের বাজেট পেশ করেন মির্জা আজিজুল ইসলাম। আ.হ.ম. মুস্তফা কামাল 2019-20 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত মোট 5টি বাজেট উপস্থাপন করেন। আবুল হাসান মাহমুদ আলী পেশ করেন 2024-25 অর্থবছরের বাজেট। আর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পেশ করেন 2025-26 অর্থবছরের বাজেট। স্বাধীনতার পর দেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। বর্তমানে যার আকার পৌঁছেছে কয়েক লাখ কোটি টাকায়। এই দীর্ঘ যাত্রায় অর্থনীতির সাক্ষী হয়ে আছেন একাধিক অর্থমন্ত্রী ও নীতি নির্ধারক। 2026-27 অর্থবছরের বাজেট পেশের মাধ্যমে সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন আরেক নাম। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। সংসদকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের বিভিন্ন শূন্য পদে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উন্নয়ন প্রশ্নে সরকার বিরোধী দলের সাথে বৈষম্য করছে না বলে মন্তব্য করেন সংসদ নেতা। বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সামাজিক সুরক্ষায় নেয়া সরকারের নানা পদক্ষেপ নিয়ে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন শূন্য পদে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, প্রয়োজনে পর্যালোচনা করা হবে সুদের হার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা শুধু বিদেশি বিনিয়োগই যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি। এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, উন্নয়ন প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে বৈষম্য করে না সরকার। ইতিবাচকভাবে নেওয়া হয় গঠনমূলক সমালোচনা। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। আগামী অর্থবছরে 41,20,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রবাসীদের নিয়ে আলোচনার সরব বুধবারের সংসদ অধিবেশনের শেষ সেশন। এদিন ইন্টেলেকচুয়াল রেমিটেন্সের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
তাগিদ দেন প্রবাসীদের মরদেহ নিয়ে টানা হেঁচড়া বন্ধের। এই ইস্যুতে আলোচনার জন্য বিরোধী দলের প্রশংসা করেন স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদে বিরোধী দলের নেতার প্রস্তাবে 147 বিধিতে আনা প্রবাসীদের নিয়ে সাধারণ আলোচনায় সরব বুধবারের অধিবেশনের শেষ সেশন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সংকট নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গঠনমূলক আলোচনা করেন, খোঁজেন রেমিটেন্স প্রবাহ বাড়ানোর রূপরেখা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা উঠে আসে প্রবাসীদের ভোগান্তি ও নতুন শ্রম বাজারের বিষয়টি। সেবা প্রদানে উদাসীনতা থাকলে দূতাবাস কর্মকর্তারা দায় এড়াতে পারবেন না বলে জানান বক্তারা। রামিসের হত্যার ঘটনা যেমন তাড়াতাড়ি হয়েছে, মানব পাচারকারী যে হত্যা হয়, খুন হয়, তাদের বিচারও 24 ঘন্টার মধ্যে করার ব্যবস্থা করতে পারলে এটা বন্ধ হতে পারে। যদি সংসদেও তাদেরকে এনে জবাবদিহিতার বা কথা বলার সুযোগ থাকে, সেটি করা যেতে পারে। প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। বক্তব্যে ইন্টেলেকচুয়াল রেমিটেন্সের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি তাগিদ দেন প্রবাসীদের মরদেহ নিয়ে টানা হেঁচড়া বন্ধের। আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে। এই ইস্যুতে আলোচনার জন্য বিরোধী দলের প্রশংসা করেন স্পিকার। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দর সহ সব জায়গায় সম্মান দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য, নিরসনের জন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে। প্রবাসীদের সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির কথাও জানান সালাউদ্দিন আহমেদ। রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জামালপুরের বক্সিগঞ্জের সীমান্তে পুশিন চেষ্টায় বাধা দেয় বিজিবির সাথে বাগবিতণ্ডায় জড়ায় বিএসএফ। বুধবার ভোরে রামরামপুর সীমান্তের 1082 নম্বর পিলার এলাকার ঘটনা এটি। স্থানীয়রা জানায়, সীমান্তের লাইট বন্ধ করে 7 জনকে পুশিন চেষ্টা করে ভারতের বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের নিয়ে প্রতিরোধ করে বিজিবি। এ সময় 6 জন ভারতে পালিয়ে গেলেও শূন্যরেখায় আটকে যান একজন। পরে এ নিয়ে তুমুল বাগবিতণ্ডায় জড়ায় বিএসএফ বিজিবি। পুশিন চেষ্টার প্রতিবাদে সীমান্তবর্তী জেলাগুলোতে শুক্রবার নাগরিক সমাবেশ করবে 11 দল। রাজধানী মগবাজারের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ সরকার। সীমান্তে বিএসএফের অব্যাহত পুশিন চেষ্টায় বাড়ছে উত্তেজনা। সতর্ক অবস্থানে থেকে প্রতিহত করছে বিজিবি। অনেক সময় সীমান্তবর্তী নাগরিকরাও তাদের সাথে প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে শূন্যরেখায় ভারতীয়দের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। আজকে এই গণ অধিকার পুশিনের প্রতিবাদে করণীয় নিয়ে সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। তাদের দাবি, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার। সীমান্তবর্তী সকল জেলা এবং ভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15ই জুন, সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের নাম দিয়েছি। পুশিন প্রসঙ্গে মন্ত্রীদের সাম্প্রতিক মন্তব্যগুলো ভারতের মন্ত্রীদের মতো বলে সমালোচনা করেন 11 দলের নেতারা। বলেন, নতজান পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে, শক্তিশালী করতে হবে বিজিবিকে। আমরা মনে করি সরকার আরো শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাহলে পুশিন রুখা আমাদের সম্ভব নয়। নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি নেওয়া, উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। সরকার যদি এখানে নীরব থাকে
এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কি না, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়। ব্রিফিংয়ে দেশের সীমান্তকে অরক্ষিত আখ্যা দিয়ে যে কোনো মূল্যে পুশিনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দেন জামায়াত ও এনসিপি নেতারা। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বন্ধ হয়ে যায় সিলেট ঢাকা মহাসড়কের যান চলাচল। পুলিশ জানায় সোমবার ভৈরবের দুর্জয় মোড় এলাকায় মাইক্রোবাস ভাড়া করতে গেলে চালক ও যাত্রীর মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে বুধবার দুপুরে ওই যাত্রীর লোকজন চালকের বাড়ি ও মাইক্রোবাস ভাঙচুর করে। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চলে, হয় ককটেল বিস্ফোরণ। আহত হন পুলিশ সহ অন্তত 50 জন। দেশে 2600-র বেশি মানুষ মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কন্ডেম সেলে রয়েছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী। তবে অনেক ক্ষেত্রেই যোগ্য আইনজীবী নিয়োগ দিতে পারেন না আসামিরা। গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 33টি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে। এর আলোকে 1.5 দশকে কার্যকর হয়েছে 47 জনের সাজা। গবেষণা বলছে, দেশে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন 2600-র বেশি আসামি। তাদের নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর অ্যাডভান্স লিগ্যাল স্টাডিজ, যেখানে বলা হয় যোগ্য আইনজীবীর অভাব, আর্থিক অসচ্ছলতার কারণে উপযুক্ত আইনজীবী নিয়োগ দিতে পারেন না মৃত্যুদণ্ড মামলার আসামিরা। বক্তারা বলেন, ফাঁসির বিধানের পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তবে আসামিরা যাতে যোগ্য আইনজীবী পান সেটি নিশ্চিত করা জরুরি। যথেষ্ট লয়ার নাই। তারপর আমরা শুনেছি যে লয়াররা আছেন তারা অনেকে কিন্তু দক্ষ না, এক্সপিরিয়েন্স না, কেপেবল না এই ধরনের মামলা করতে। এক ধরনের গাইডলাইন্স থাকা উচিত, স্ট্যান্ডার্ডস থাকা উচিত। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পর্যায়ে এখনো যায়নি বাংলাদেশ। এটি বাতিল করা হলে সামাজিকভাবে উল্টো ফলের সম্ভাবনা আছে। বাংলাদেশ এখনো ওই জায়গায় যেতে পারেনি। সভ্যতার একটা জায়গায় যেতে হলে আমাদের কিছু সভ্যতার সোপান পেরোতে হয়। এই সোসাইটিতে, এই সামাজিক বাস্তবতায় আমরা যদি এখন মৃত্যুদণ্ড অ্যাবলিশ করতে যাই, সেটা আমাদের জন্য একটা সোশ্যাল ব্যাকফায়ার করতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তিনি জানান, রামিসা হত্যায় আপিল করতে চান না দণ্ডিতরা, তবে জেল আপিলের সুযোগ রয়েছে। কারাগারে পাঠানো হয়েছে রায়ের কপি। জেলখানা থেকে যদি তারা আপিল করতে চায়, সেই আপিল এবং ডেথ প্রেফারেন্স একসাথে হাইকোর্টে শুনানি করে আমরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক খবর। ট্রাম্পের হামলার হুমকির পরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়, ইরানের অযাচিত আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়। তবে ঠিক কোথায় হামলা হয়েছে তা সুস্পষ্ট করা হয়নি। ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, বন্দরনগরী বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাশেম দ্বীপ, গোরগান, সিডিক ও মিনাবের দক্ষিণে বিস্ফোরণ ঘটেছে। জবাবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। অমান্য করলে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি তাদের। খেলার খবর। বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র। মার্কিন মূল্যকে কড়াকড়ি আর নানা বিধিনিষেধের মাঝেই ভিড় বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের। তবে গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর রোমাঞ্চ সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে মেক্সিকোতে। বিশ্বকাপের প্রায় 75% ম্যাচ মার্কিন মূল্যকে। 104 ম্যাচের মধ্যে 78টি হবে 11 শহরে। তাই গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে চাপ বেশি যুক্তরাষ্ট্রে। শেষ মুহূর্তে এসে কতটা প্রস্তুত আয়োজক শহরগুলো? বিশ্বকাপে কানাডার 6 ম্যাচের আয়োজক টরন্টো শহর। দেশের বৃহত্তম শহরটি বৈচিত্র্যের উপর জোর দিয়েছে। বিশ্বকাপের জন্য প্রায় 3 লাখ দর্শনার্থীর প্রত্যাশা করছে টরন্টো।
বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বেশি বর্ণিল মেক্সিকো, যারা ইরান সহ 6 দেশকে আপ্যায়ন জানাচ্ছে। যে উন্মাদনা ছুঁয়ে গেছে মেক্সিকো সিটির কেন্দ্র জোকালয়। শেষ সময়ের প্রস্তুতি দৃশ্যমান। টুর্নামেন্ট চলাকালীন হাজার হাজার সমর্থকের মিলন মেলায় রূপ নেবে এই স্থান। রাস্তার ধারে বর্তমান আর সাবেক ফুটবলারদের ছবি ও মুরালের পাশাপাশি জায়গা পেয়েছে বিভিন্ন সাইনবোর্ড। সঙ্গে মেট্রো স্টেশন এবং প্রধান বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায়ও শেষ সময় সংস্কার কাজ চলছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় চিন্তা দেশটির শিক্ষক ইউনিয়নের বিক্ষোভ। বেতন বৃদ্ধি এবং পেনশন আইন বাতিলের দাবিতে সিএনটি গত সপ্তাহ থেকে ধর্মঘট করছে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু স্তাদিও আজতেকার আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তবে তাদের দাবিকে উড়িয়ে দিয়েছে মেক্সিকো সরকার। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দেশটির রাজধানী। শাফাত মিদুল, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।